18/7/2018। এ বাসা ছেড়ে দিব কাল। সব কিছু গুছিয়ে রেখেছি। বাবার শেষ ইচ্ছা মতো আমাদের পুরাতন বাড়িতে চলে যাব। নীলার পছন্দ অনুযায়ী সব অর্ডার দিলাম। খাট, চেয়ার, টেবিল, আলমারি সহ যা যা লাগে। বাবা আমার জন্য বেশ কিছু টাকাও রেখে গেছেন। সেগুলো দিয়েই সব হয়ে যাবে আমাদের। বাবার ব্যবসাতে বসবো এখন থেকে। মায়ের কাছে যে খালা থাকতেন, ওনাকে নীলা এবং আমি বলে রেখেছি কাল থেকে আমার জন্য রান্না করবেন তিনি। পর মহিলার জন্য। পর মহিলার সাথে কোনো কথা বলতে চাই না আমি, এবং সেজন্যই খালাকে রাখা। তাছাড়া খালা মায়ের কাছে ছিলেন বিধায় খুব কাছ থেকে মাকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। মায়ের সুখ দুঃখ, অসহায়ত্ব, একাকিত্ব সব তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে। মা হয়তো শেষকালে আমার জন্য কিছু বলে গিয়েছিলেন তাকে, যা বলার সুযোগ পাননি আর। 22/7/2018। খালার কথা থেকে আজ অনেক প্রশ্নের উত্তর পেলাম। আমাকে নিষেধ করা, মায়ের হঠাৎ চলে যাওয়া, মায়ের অসহায়ত্ব সহ অনেক কিছু। এবং সব কিছুর মূলে রয়েছে মায়ের দ্বিতীয় স্বামী। তিনি মাকে বাধ্য করেছিলেন আমাকে নিষেধ করতে। মায়ের বাসায় আমার যাওয়া নিয়ে নাকি তার অনেক আপত্তি ছিল, এবং সে আপত্তি চরম পর্যায়ে পৌঁছলো বাবার চিঠি দেওয়ার পর। বাবার চিঠি দেওয়া নিয়ে তিনি নাকি মায়ের গায়ে হাতও তুলেছিলেন এবং মাকে স্পষ্ট বলে দিয়েছেন আমি যেন তার বাসায় আর না যাই। বিষয়গুলো যদি আমি আগে জানতাম, তবে জানোয়ারটাকে আমি অনেক আগেই মেরে ফেলতাম। আর সবচেয়ে বড় হলো, আমার মা খুব সম্ভবত আত্মহত্যা করেছিলেন। কারণ মা মারা যাওয়ার আগের দিন নাকি খালাকে দিয়ে 2 পাতা ঘুমের ওষুধ আনিয়েছিলেন। ঘুম হতো না বিধায় ডাক্তারের কথা মতো মা মাঝে মাঝে ঘুমের ওষুধ খেতেন। তবে মারা যাওয়ার পরের দিন মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে খালা কোথাও সে ঘুমের ওষুধগুলো আর পাননি, কেবল ওষুধের খালি পাতা ছাড়া। সেই দিনগুলোতে মা নাকি খুব কেঁদেছিলেন বাবা চিঠি পাওয়ার পর, আমাকে নিষেধ করার পর, এক ঝাঁক একাকিত্বে, এক ঝাঁক অসহায়ত্বে। 30/7/2018। আজ নিজেকে কিছুটা ভালো লাগছে আমার। আজ আমি আমার মায়ের কষ্টের প্রতিশোধ নিলাম অনেকটাই। আজ আমি জানোয়ার লোকটিকে খুন করলাম। এই নিয়ে আমার ভয় হচ্ছে না একটুও, বরং আনন্দ হচ্ছে খুব। উল্লাস করতে ইচ্ছে করছে অনেক। বেশ কদিন ধরে উনার চলাফেরা লক্ষ্য করছিলাম আর সুযোগ খুঁজছিলাম। সুযোগটা পেয়েও গেলাম আজ অন্ধকারে, ঝুম বৃষ্টির রাতে। খুন করে এমনভাবে লাশ লুকালাম যেন কেউ কখনো টেরও না পায়, আর টের পেলেও জানতে না পারে লাশটা কার কিংবা কারা খুন করেছে একে। ভাবতেই ভালো লাগছে যে মানুষটি আমার মাকে ভিতরে ভিতরে কষ্ট দিয়ে তিলে তিলে আত্মহত্যা করতে বাধ্য করলো, তাকে আমি আজ নিজ হাতে খুন করতে পেরেছি। 22/8/2018। আজ থেকে আমরা ফিরে যাব আমাদের অতীত দিনগুলোতে। আমার মায়ের এবং বাবার যে দিনগুলোতে আমাদের মাঝে বাইরের কেউ ছিল না। না ছিল কোনো পরনারী, না ছিল কোনো জানোয়ার লোক, না ছিল কোনো নীলা। মা আমাকে প্রায় গল্প শোনাতেন সেদিনগুলোর। তখন নাকি আমি খুব ছোট ছিলাম। তখন বাবাও আমাকে অনেক আদর করতেন। বাবাও তার চিঠিতে বলে গিয়েছিলেন আমাদের সুন্দর দিনগুলোর কিছু স্মৃতি। আমি আবার ছোট হয়ে যেতে চাই, আমি আবার ফিরে যেতে চাই বাবা এবং মায়ের কোলে। এখন নীলা অনেক কল দেয় আমাকে, বিয়ে সংসার নিয়ে জিজ্ঞাসা করে। বোঝাই যাচ্ছে বিয়ে নিয়ে অনেক আগ্রহ কাজ করছে তার মাঝে। আগ্রহ কাজ করছে আমার মাঝেও, তবে আমার এবং তার ভাবনার অবস্থান সম্পূর্ণ বিপরীত। 12/8/2018। কাল থেকে আমাদের বিয়ের আয়োজন শুরু হচ্ছে। বিয়ের সাজে সাজানো হচ্ছে বাড়ি। নীলার নতুন জীবন শুরু হতে আর খুব বেশি দেরি নেই, এবং নতুন জীবন শুরু হওয়া মাত্রই তার সমস্ত অধিকার আমি আমার নিজের করে পাব। মূলত তার সমস্ত অধিকার আমার করে পাওয়ার জন্যই তাকে বিয়ে করা। বিয়ে না করলে তার অবহেলাগুলোর, আমার মাকে দেওয়া গালিগুলোর উপযুক্ত জবাব কখনোই দিতে পারবো না আমি। 18/8/2018। নীলাকে নিষেধ করার পরেও সে সেই পরনারীর সাথে কথা বলেছে। বিষয়টি আমার একটুও ভালো লাগছে না। এই পরনারী আমার পুরো পরিবার ধ্বংসের মূল। সে না আসলে আমার বাবা কখনো আমার মাকে নির্যাতন করতো না। সে না আসলে আমার মা কখনো আমাদের ছেড়ে যেতেন না। মায়ের দ্বিতীয় বিয়ে হতো না। পরনারী না আসলে আমার জীবনে হয়তো কখনো নীলাও আসতো না। 18/8/2018। আমি নীলাকে অবহেলা দিয়ে বুঝিয়ে দেব অবহেলা কী জিনিস।
ঠিক কতটা ভয়ানক, তবে নীলার পরিবারের কাউকেই কিছু বুঝতে দিব না আমি। আপাতত ঝুমুরের অজুহাতে তাকে দূরে রাখছি কেবল। ঝুমুর চলে গেলে অবহেলার চূড়ান্ত পর্যায়ে নিব তাকে। আর যে রুমে আমি বছরের পর বছর কাউকে ঢুকতে দেয়নি, সে রুমে কী করে নীলাকে ঢুকতে দেব? যে নীলা কিনা আমার মাকে যা তা বলে গালি দিত দিনের পর দিন। এই রুমটা কেবল আমাদের। 20/8/2018। কাল ঝুমুর চলে যাচ্ছে। কাল থেকে নীলার কষ্ট আরও বাড়বে। আমাকে করা অবহেলার প্রতিটি মুহূর্তের মাসুল দিতে হবে তাকে, মাকে দেওয়া গালিগুলোর মাসুলও। 27/8/2018। নীলার জন্য খুব মায়া হয় আমার। সে এখন আমাকে একটু কাছে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে থাকে। আমাকে একটু আপন করার জন্য, একটু ছুঁয়ে দেখার জন্য নীলার করা চেষ্টাগুলো দেখে আমার হাসি পায়। আবার মাঝে মাঝে খুব কষ্টও লাগে তার জন্য। হাসি পায় এ কারণে যে একটা সময় ছিল যখন আমি এই মেয়েটার সাথে একটু কথা বলার জন্য অনেক পাগল হয়ে যেতাম, অথচ সে আমাকে বিন্দু মাত্র মূল্য দিত না। বরং আমি এবং আমার মাকে নিয়ে মুখে যা আসতো তাই বলতো, একটুও ছাড় দিত না আমাদের। আর সে মেয়েটি এখন অসহায়ের মতো আমার পায়ের কাছে পড়ে থাকে, কেবল একটু কাছে পাবার আশায়, একটু ভালোবাসা পাওয়ার আশায়, একটু জড়িয়ে ধরবার আশায়। আমার কষ্ট লাগে এই কারণে যে নীলাকে তো আমি অনেক ভালোবাসতাম এবং এখনও বাসি। তাই নীলার কষ্টগুলো আমাকেও অনেক কষ্ট দেয় ভীষণ। তাকে কষ্ট দিয়ে আমি নিজেও সারাদিন যন্ত্রণায় ছটফট করি। তবে আমার ভালোবাসা আমি তাকে বুঝতে দিব না, আর প্রকাশ করব না তার কাছে। ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পেতে হয়, তাই কিছু সময় ভালোবাসা অপ্রকাশিত রাখাই শ্রেয়। 30/8/2018। নীলা এখন প্রায় মন খারাপ করে থাকে, হয়তোবা আমি কষ্ট দিই বলে, কিংবা ওই ছেলেটাকে মনে করে। 5/9/2018। নীলা ঘুমিয়ে যাওয়ার পর প্রতি রাতে আমি তাকে মন ভরে দেখি। মেয়েটার মুখের দিকে তাকালে মায়ের কথা মনে পড়ে যায় আমার। মা ঠিক এভাবেই ঘুমাতেন। নীলার চোখ মুখ নিষ্পাপ চেহারা দেখে খুব কান্না পায় আমার। আমি খুব কাঁদি। তাকে আমি আমার করেই রাখবো, কষ্ট দিলেও আমার কাছেই রাখবো। সে যদি আমাকে অবহেলা না করতো, মাকে গালি না দিত, তবে কখনোই আমি তাকে কষ্ট পেতে দিতাম না, একটুও না। আমি তাকে আগলে রাখতাম, আমার সর্বোচ্চ দিয়ে ভালো রাখতে চাইতাম। কেন যে সে আমার সাথে এসব করলো, এখন আমাকেও দিচ্ছে, নিজেও কষ্ট পাচ্ছে। 10/9/2018। শারীরিক চাহিদা আমারও আছে। নীলাকে ছুঁয়ে দেখা, খুব কাছে টেনে আপন করা, তার মাঝে হারিয়ে যাওয়া, এই ইচ্ছেগুলো বহুকাল আগে থেকে জমিয়ে রেখেছিলাম আমি। কিন্তু শত ইচ্ছে থাকা সত্ত্বেও এখন আর আমি তাকে স্পর্শ করব না একটুও। যখন ভাবি আরেকজনের সাথে কিছু করেছে, তখন তাকে স্পর্শ করতে ইচ্ছে করে না আর। কিছুটা ভয়ে এবং কিছুটা ঘৃণায়। ভয় হয় যদি নীলা সত্যি কিছু করে থাকে, তবে তাকে কাছে টানতে গেলে হয়তো সেটা প্রতীয়মান হয়ে উঠতে পারে আমার সামনে। আমি যদি বুঝতে পারি সে আরেকজনের সাথে কিছু করেছে, তখন তাকে খুন করে ফেলতে ইচ্ছে হবে আমার। এখন তো তার অস্বীকৃত আমার মনকে একটু হলেও সান্ত্বনা দেয় যে নীলা আসলেই কিছু করেনি সেদিন। আর তার অস্বীকৃতি নিয়েই আমি কিছুটা ভালো থাকতে চাই। কিছু কিছু জিনিস জানা থেকে অজানাতে থাকা ভালো, এতে অন্তত একটু সুখ পাওয়া যায়। হোক না সেটা একটা মিথ্যে সুখ, তাও তো সুখ। আবার ঘৃণা হয় এই কারণে যে মানুষটাকে আমি পবিত্র রাখার জন্য কোনো খারাপভাবে স্পর্শ পর্যন্ত করিনি, সেই মানুষটা কিনা অন্যের সাথে এত অপবিত্র হয়ে যাবে, সেটা ভাবতেই তো ঘৃণা হয় আমার। 15/9/2018। ঘুমন্ত নীলার মুখে আমি প্রায় কান্নার স্পষ্ট ছাপ দেখতে পাই। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, তাকে কষ্ট দিতে আমার ভালো লাগে না একটু। কিন্তু যখনই ওই দিনগুলোর কথা মনে পড়ে, ঠিক তখনই তাকে কষ্ট না দিয়ে থাকতে পারি না আমি। তার বোঝা উচিত খুব আপন মানুষগুলোর থেকে পাওয়া অবহেলা কেমন হয়, ভালোবাসার মানুষের দেওয়া কষ্টগুলো কেমন হয়, ঠিক কতটা ভয়ানক হয়।